ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও সার আমদানিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, কৃষি উৎপাদন ও সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে সরকার। পাশাপাশি আমদানি ব্যয়, ডলারের চাহিদা এবং মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ তৈরি হবে। অর্থনীতিতে আসন্ন এসব ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত? প্রস্তুতির অংশ হিসেবে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা তো দেখেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সংঘাত, সেটা মাঝখানে একটি আসলে আমরা দেখেছিলাম যে যুদ্ধ একটি নিরসনের পথে গিয়েছিল, কিন্তু সেটি আবার একটি সংঘাতের দিকে যাচ্ছে এবং সেই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের মতো অর্থনীতির দেশগুলোতে আপনি কি ধরনের সংকট বা কি ধরনের হুমকি অর্থনীতিতে আপনি দেখতে পান? প্রথমত আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে মধ্যপ্রাচ্য সংকটটি হয়তো দ্রুত সমাধান হয়ে যাবে এবং আমরা হয়তো ধারণা করছি যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যদি চুক্তি স্বাক্ষরিত হয় তাহলেও হয়তো এটা সীমিত হয়ে আসবে। কিন্তু আমাদের এটা মনে রাখা দরকার যে এই পুরো প্রক্রিয়ার ভিতরে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল জড়িত রয়েছে এবং তাদের যে বৃহৎ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তাদের যে কাঠামো এবং সেখানে ইরানকে তাদের যে দেখবার ভঙ্গি, তাতে এই মধ্যপ্রাচ্য জনিত এই সংঘাত এবং অস্থিরতা সহসা যাবে বলে মনে হয় না। এবং আমাদের মনে হয় এরকম একটা প্রস্তুতি এখন দরকার যে মধ্যপ্রাচ্যের এই সংকটটি আগামী দশককাল ধরে বিভিন্নভাবে চলতে থাকবে এবং তার কারণে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা এর অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা জিইয়ে থাকবে এবং বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের যে সাপ্লাই চেইন এর সরবরাহ এবং মূল্য কাঠামো এর ভিতরেও এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা থাকবে এবং এটা স্বল্প মেয়াদী না, এটা দীর্ঘমেয়াদী। ফলে জ্বালানি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জ্বালানি সাপ্লাই চেইন এর সংকট এবং মূল্যের যে অস্থিরতা এটা এক ধরনের দীর্ঘমেয়াদী সংকটে পরিণত হয়েছে এবং এটাকে মাথায় রেখেই আসলে আমাদের প্রস্তুতি বা কৌশল দরকার। দুর্ভাগ্য যে আমাদের দেশে সাধারণত সবসময় যে কোনো সংকটকে স্বল্পকালীন ভাবে দেখবার একটা প্রবণতা রয়েছে এবং এটা যত দ্রুত এখান থেকে বেরিয়ে গিয়ে তত দ্রুত এখান থেকে ভুলে যাবার একটা প্রবণতা আমাদের রয়েছে এবং যে কারণে আমরা খুব সবসময় স্বল্প মেয়াদী এক ধরনের সমাধান খুঁজছি। দীর্ঘমেয়াদী সমাধান বা দীর্ঘমেয়াদী যে সমস্ত উদ্যোগগুলো এগুলো কখনোই সরকারের কাছে গুরুত্ব পায় না। এটা আওয়ামী লীগ সরকারের সময়ও আমরা দেখেছি, আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি, এমনকি নতুন সরকার বিএনপি সরকার তাদের ভিতরে স্বল্প মেয়াদী উদ্যোগ নেবার একটা প্রবণতা রয়েছে। এক্ষেত্রে অবশ্য এটাও বাস্তবতা যে অর্থনৈতিক সামর্থ্য বা দুর্বলতার যে পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছে তাতে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেবার জন্য যে সামর্থ্য দরকার সেই জায়গায় দুর্বলতা রয়েছে, বরঞ্চ স্বল্পমেয়াদী যে চাহিদা বা চাপ জনগণের রয়েছে সরকারের উপরে সেটা সামলাতে গিয়ে সরকারগুলো হিমশিম খাচ্ছে। তবে আমাদের মনে রাখা দরকার যে জ্বালানি জনিত যে অস্থিরতা এটা আগামী দশককাল জোরে এটা ঘুরে ফিরে আসতে থাকবে। এই বাস্তবতাকে মাথায় রেখেই আমাদের জ্বালানি সংক্রান্ত সমস্যাগুলোর ব্যাপারে চিন্তা করা দরকার এবং সে আলোকে আমাদের মাথায় রাখা দরকার যে আমাদের অভ্যন্তরীণ জ্বালানি বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং আমদানি নির্ভর জ্বালানি থেকে আমাদের নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা দরকার এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমদানি নির্ভর এলএনজি, আমদানি নির্ভর কয়লা বা আমদানি নির্ভর ডিজেল এটার বিকল্প হিসেবে অভ্যন্তরীণ গ্যাসকে গুরুত্ব দেওয়া, আমাদের রিনিউয়েবল এনার্জিকে গুরুত্ব দেওয়া, এই জায়গাগুলোর ব্যাপারে সরকারের এখন ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। সরকার কাজ করছেন কিন্তু অনেকটা ঢিমে তালে এবং সেটাকে অনেকটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদীগুলোকে মোটামুটি পাশাপাশি রেখে দীর্ঘমেয়াদীগুলো এক ধরনের স্রোত গতিতে এগুচ্ছে। কিন্তু আমার মনে হয় যে দীর্ঘমেয়াদী যে জ্বালানি চ্যালেঞ্জ আসছে, মূল্যের যে চ্যালেঞ্জ আসছে, সরকারের উপরে যে বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপরে যে জ্বালানি আমদানির কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে এবং সে কারণে সরকার যে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই সমস্ত বাস্তবতা মিলিয়ে চিন্তা করলে অভ্যন্তরীণ গ্যাস সম্পদকে গুরুত্ব দেওয়া, নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব দেওয়া এবং আমাদের আমদানি করা এলএনজি বা আমদানি করা এলএনজি অবকাঠামো তৈরি থেকে সরে আসা এবং ডিজেলের উপরে নির্ভরতা কিভাবে কমানো যায় সেই কৌশল ভাবা দরকার
এবং সেই দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে যানবাহনে যেখানে আমাদের 67% ডিজেল ব্যবহৃত হয় সেখানে কিভাবে ইলেকট্রিক কারে যাওয়া যায়, ইভিতে যাওয়া যায়, সে ধরনের কাঠামোগুলোতে বিনিয়োগ দরকার। এবং সেটার জন্য সরকার আমরা দেখছি এবারের বাজেটে বেশ কিছু ঘোষণা দিয়েছেন। এটার ইভি চার্জিং স্টেশন সারা দেশে ছড়িয়ে দেওয়া, যাতে এগুলো দ্রুত সম্প্রসারিত হয় সেটির দিকে নজর দেওয়া। এলএনজির জন্য আমেরিকান গভর্নমেন্টের সাইড থেকে এবং জাপানিজ গভর্নমেন্টের সাইড থেকে বিভিন্নমুখী চাপ রয়েছে, কিন্তু এগুলোর বিপরীতে দাঁড়ানো প্রয়োজন রয়েছে এ কারণে যে এটা আমাদের জন্য দিনে দিনে আমাদের আর্থিক চাপ তৈরি করছে। আমদানি করা এলএনজির জন্য যেখানে সরকারকে 59,000 কোটি টাকা ব্যয় করতে হচ্ছে মাত্র 30% গ্যাস সাপ্লাই দেওয়ার জন্য, সেখানে অভ্যন্তরীণ গ্যাস থেকে 70% সাপ্লাই দেওয়া হচ্ছে 6,000 কোটি টাকার নিচের টাকা দিয়ে। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে আমদানি নির্ভর জ্বালানির কারণে আমাদের অর্থনৈতিক ভিত কতটা দুর্বল হয়ে পড়ছে। দ্বিতীয়ত আমাদের দরকার হচ্ছে কৃষিতে যে ডিজেলের ব্যবহার প্রায় 15% হয়, সেই জায়গাটিতেও ডিজেলের বিকল্প হিসেবে আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত যাওয়া যায় সেটা এখানে একটা সমাধান হতে পারে। শিল্প কারখানাতে যে গ্যাসের ব্যবহার হয় সেই জায়গাতেও আমার মনে হয় যে শিল্প মালিকদের একটা ধীরে ধীরে উপলব্ধি দরকার যে গ্যাস ভিত্তিক তারা যে একটা অবকাঠামো তৈরি করেছেন, সেটা ক্যাপাসিটি তাদের যে সমস্ত অভ্যন্তরীণ যে জেনারেটর রয়েছে সেই জেনারেটরগুলো গ্যাস বেস যে জেনারেটর রয়েছে সেখান থেকে সরা, এবং সেই জায়গাগুলোতে যতটা সম্ভব সোলার বেস বিদ্যুৎ উৎপাদন কাঠামোতে যাওয়া, এনার্জি এফিশিয়েন্ট যে মেশিনারিজ টেকনোলজিসগুলো ব্যবহার তারা ইতিমধ্যেই করছেন সেটা আরও সম্প্রসারিত করা, সেই জায়গাটিতে ব্যবহার দেখা। একই সাথে সরকারি বিল্ডিংগুলোর উপরে যে সরকার এই মুহূর্তে 3,300 মেগাওয়াটের যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছেন সেগুলোকে সম্প্রসারিত করা, এবং 5,500 মেগাওয়াটের যে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ রয়েছে টেন্ডারের মাধ্যমে সেদিকে দেওয়া। দ্রুত সরকারের উচিত হচ্ছে অফশোরের যে রিটেন্ডার করা হলো সেই রিটেন্ডার প্রক্রিয়া থেকে যদি সম্ভব হয় সেই সমস্ত জায়গাগুলোতে আমেরিকান বিনিয়োগকারী, জাপানিজ বিনিয়োগকারীদেরকেও হয়তো সেখানে দেওয়া যায় আমদানি করা এলএনজির বিপরীতে। সেই সমস্ত বিষয়গুলোকে সরকারের গুরুত্ব দেওয়া দরকার, কেননা জ্বালানির যে চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যালেঞ্জটি কিন্তু আরো বেশ কিছুকাল থাকবে, এবং সেখান থেকে অভ্যন্তরীণ সমাধানের জায়গা মূলত গ্যাস এবং নবায়নযোগ্য বিদ্যুৎ, বিশেষ করে সোলার এবং উইন্ড এবং একই সাথে হাইড্রো যদি সম্ভব হয় সেই জায়গাগুলোকে সরকারের গুরুত্ব দেওয়া দরকার। এটা হলো জ্বালানির দিক থেকে। একই সাথে এটাও ঠিক যে এই ধরনের অস্থির পরিস্থিতির জন্য কিন্তু সরবরাহ চেইনগুলো অস্থির হলে আমদানি ব্যয় বাড়বে, এবং সে আমদানি ব্যয়ের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ বাজারে মূল্যের অস্থিরতা কাজ করছে। দীর্ঘদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে আমদানিকারক, অল্প কয়েকজন আমদানিকারক এই সাপ্লাই চেইনগুলোকে কন্ট্রোল করেছেন, ডোমিনেট করেছেন। দুর্ভাগ্যবশত এই বড় বড় আমদানিকারকরা সাম্প্রতিককালে রাজনৈতিক প্রেসারে হোক, এমনকি নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই মুহূর্তে চাপের ভিতরে রয়েছে। বিশেষ করে এস আলম গ্রুপের কথা জানি, মেঘনা গ্রুপের কথা জানি, তীর গ্রুপের কথা জানি। এই প্রত্যেকটি গ্রুপ এক একটি বাজারকে তারা বড় রকমের মার্কেটলি ডোমিনেট করেন। তাদের পরিস্থিতি সমস্ত ভালো না হওয়ার কারণে কিন্তু সাপ্লাই চেইনগুলোতে এর একটা প্রভাব পড়ছে। সুতরাং সেই জায়গাগুলোতে নতুন আমদানিকারক যুক্ত করা, সাপ্লাই চেইনগুলোতে মাঝারি আকারের আমদানিকারক, বড় আকারের নতুন আমদানিকারককে যুক্ত করার কাঠামো দরকার, যাতে করে নতুন আমদানিকারক যুক্ত হয়ে সাপ্লাই যাতে সরবরাহ যাতে স্থিতিশীল থাকে সেই জায়গাটা এখানে নজর দেওয়া দরকার। একই সাথে আমার মনে হয় যে নতুন যে সমস্ত বিনিয়োগ বাংলাদেশে আসবার একটা উদ্যোগ রয়েছে, প্রচেষ্টা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোর নিশ্চয়তা না রেখে শুধু আমদানি করবার জন্য আমন্ত্রণ জানালেই হবে না। সুতরাং অবকাঠামোগত প্রস্তুতিটিও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমার মনে হয় যে ভৌত অবকাঠামো, বিশেষ করে জ্বালানি সরবরাহ ইকোনমিক জোনগুলোতে যেগুলো হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য প্রস্তুতি, এবং একই সাথে বিকল্প জ্বালানির জন্য কি কি ধরনের ইনসেন্টিভ তাদেরকে দেওয়া যায় সেটির জন্য উদ্যোগ এখানে নেবার প্রয়োজন রয়েছে। বিশেষ করে কৃষি পণ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এখন যদি গ্যাসের সরবরাহ কমে তাহলে সার আমদানি করবার প্রয়োজন পড়বে। সুতরাং সারের আমদানি প্রক্রিয়া যাতে কোনোভাবে দীর্ঘায়িত না হয়, ব্যাহত না হয়, যাতে কৃষকরা যাতে সময় মতো সিজনে যাতে তারা সার পান সেটি নিশ্চিত করাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হবে যদি আমরা কৃষি উৎপাদনকে স্থিতিশীল রাখতে চাই সেই জায়গা থেকে। এর বাইরে আমরা
দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতির ভিতরে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা বিভিন্ন রকমের চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছেন। অনেক ক্ষুদ্র উদ্যোগ বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু উচ্চ সুদের হার, ভোক্তা চাহিদা না থাকা, উচ্চ মূল্যস্ফীতির জন্য ভোক্তার দিক থেকে ক্রয় ক্ষমতা কমে যাওয়া, এই সমস্ত জায়গাগুলো। সুতরাং মূল্যস্ফীতিকে কমিয়ে আনার জায়গাটিও সরকারের গুরুত্বপূর্ণ, যাতে ভোক্তার ক্রয় ক্ষমতা বাড়ে, সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ দিক। এবং এদিক থেকে অল্প কয়েকজন বাজারে সরবরাহকারী থেকে আরো বেশি সংখ্যক সরবরাহকারী প্রত্যেকটি সাপ্লাই চেনে যাতে যুক্ত হতে পারে, সেটার জন্য কিছু আইনি সংস্কার দরকার, যাতে ছোট মাঝারি উদ্যোক্তারাও যাতে সাপ্লাই চেনগুলোতে বাজারে সরবরাহ করতে পারেন। অল্প কয়েকজন বড় সাপ্লায়ার যাতে বাজারটি ডমিনেট না করেন, সেটার জন্য আইনি সংস্কার বা উদ্যোগগুলো কিন্তু প্রয়োজন পড়বে। আমরা দেখেছি যে 1 মাস আগেও আসলে এই যে আমাদের পেট্রোল পাম্প গুলোতে আসলে জ্বালানি তেলের একটি সংকট দেখেছি। তারপরে তার প্রেক্ষিতে আসলে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো। তো এখন আমরা আবার পেট্রোল পাম্প গুলোতে গ্যাসের সংকট দেখতে পাচ্ছি। এছাড়া শিল্প উদ্যোক্তারাও গ্যাসের সংকটের কথা বলছেন। তো এর প্রেক্ষিতে সরকার আসলে জ্বালানি তেলের কৌশলগত মজুত 90 দিনের চাহিদার সমপরিমাণ উন্নীত করার একটি উদ্যোগ নিতে যাচ্ছে। এই উদ্যোগটিকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে এই উদ্যোগটির ভিতরে খুব বেশি সারবত্তা দেখি না। তার কারণ হলো যে এই ধরনের কৌশলগত রিজার্ভের ক্ষেত্রে যেটা হবে, যে বাংলাদেশে যেহেতু বিপুল পরিমাণ উদ্বৃত্ত রিজার্ভ নেই, অর্থাৎ অর্থ নেই, সুতরাং যখনই এগুলো রাখা হবে তখনই দেখা যাবে যে অর্থ মন্ত্রণালয় থেকে চাপ দেওয়া হবে এই রিজার্ভগুলোকে নিয়মিত ব্যবহার করার। এবং তখন যেটা হবে যে এই রিজার্ভগুলো তখন নিয়মিত সাপ্লাইয়ের একটা অংশ হবে। এর ফলে যেটা সংকট তৈরি হবে, সরকার যে এই যে আমদানি করা জ্বালানির বাইরে যে অন্যান্য জ্বালানিকে প্রমোট করতে চাচ্ছে, এগুলো আরো ক্ষতিগ্রস্ত হবে এবং তখন আমরা আরো বেশি জীবাশ্ম জ্বালানি নির্ভর হয়ে পড়ব। বরঞ্চ যেটা দরকার সেটা হচ্ছে যে ইস্টার্ন রিফাইনারির যে সংস্কার দরকার, মডার্নাইজেশন দরকার, সেটুকু করা যেতে পারে, কারণ এটা অনেক পুরনো। কিন্তু এটাকে আপগ্রেড করে এটার ক্যাপাসিটি বাড়ানো, প্রায় 4.5 বিলিয়ন, প্রায় এর অর্ধেক পরিমাণ মজুদ বৃদ্ধি, দ্বিগুণ মজুদ বৃদ্ধি, এই উদ্যোগগুলো আমার মনে হয় কোনো সহায়ক উদ্যোগ হবে না। তার কারণ হচ্ছে আমাদের প্রবণতাই হচ্ছে যে কোনো কিছু ফেলে না রাখা, কেননা রিজার্ভ আমরা রাখবো না। যখনই ক্রাইসিস থাকবে না তখনই দেখা যাবে এগুলোকে নিয়মিত ব্যবহার করার জন্য চাপ তৈরি হবে। অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করা হবে না, বলা হবে যে ওগুলোকে ব্যবহার করো। সুতরাং এটাও তখন নিয়মিত মজুদের অংশ হবে এবং সেটার জন্য তখন আবার অর্থ বরাদ্দ করার দরকার হবে নিয়মিত। সুতরাং সেই জায়গাটিতে আমাদের সায় নেই। আমরা বরঞ্চ মনে করি যে আমদানি নির্ভরতা কমানো দরকার, ডিজেলের ব্যবহার কমানো দরকার। এমনকি শিল্প খাতে শিল্প উদ্যোক্তাদেরও উচিত গ্যাস নির্ভর এই জ্বালানি কাঠামো থেকে ধীরে ধীরে তারা কতটা ডিজেল এবং গ্যাসের উপরে তাদের নির্ভরতা কমিয়ে আনতে পারেন, সেরকম একটা কাঠামোর দিকে তাদের যাবার জন্য চেষ্টা করা দরকার। ঠিক একইভাবে আমরা একটি ল্যান্ড বেসড একটি যে এলএনজি টার্মিনাল সেট আপ করা, অথবা তৃতীয় আরেকটা এফএসআরইউ করা, আমরা এটার পক্ষে নই। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এই যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে, আমাদের অভিযোগ হচ্ছে এই ধরনের কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু এগুলোর জন্য কেন আপাতত ব্যবস্থা সবসময় নিশ্চিত থাকে না, যাতে করে নির্দিষ্ট সময়ের ভিতরে যে কোনো কিছু ফিক্স করলে যাদের সাথে যে সমস্ত টেকনিশিয়ান কোম্পানি হিসাবে তাদের সাথে ওই ধরনের এগ্রিমেন্ট থাকবে যে এটা নির্দিষ্ট সময়ের ভিতরে তারা ফিক্স করে দিবে। নতুবা এই ধরনের সমস্যাগুলো যখনই দীর্ঘায়িত হয় তখনই আশঙ্কা হয় যে এটাকে পুঁজি করে আবার নতুন করে এলএনজি কেন্দ্রিক আরো ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধির চাপ তৈরি হবে, আবার ডিজেল বা জ্বালানি মজুদ তৈরির জন্য এফএসআরইউ করা, সেটার জন্য আবার চাপ তৈরি হবে এবং সেদিকে আবার যাওয়া, আবার অনেক সময় মূল্য বৃদ্ধির জন্য চাপ তৈরি করা হবে। আপনি দেখেছেন এর আগে যখন ডিজেলের মূল্য বৃদ্ধি করা হলো, সহসা আমরা দেখতে পেলাম যে সমস্ত সাপ্লাই নর্মাল হয়ে গেল এবং পেট্রোল পাম্পগুলোতে চাপ কমে গেল। আমরা আশা করতে চাই যে এই ধরনের কোনো পরিস্থিতি এখন তৈরি হয় নাই, কিন্তু এরকম হবার যথেষ্ট সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কেন পূর্বেও দেখা গিয়েছে এ ধরনের সংকটগুলো কৃত্রিমভাবে সৃষ্টি করে হয় এটাকে এলএনজিকে আরো আমদানি করার রাস্তা তৈরি করা, সেখানে বিভিন্ন ধরনের কমিশন বাণিজ্যের সুবিধা আছে, অথবা ল্যান্ড বেসড এফএসআরইউ এর জন্য যাতে একনেকের অ্যাপ্রুভাল পাওয়া যায় সেটার জন্য উদ্যোগ নেওয়া, অথবা নতুন করে আবার ডিজেলের জন্য রিজার্ভের জন্য আবার আরেক ধরনের উদ্যোগ নেওয়া। এই ধরনের কিছু অজুহাত তৈরির জন্য এই ধরনের ক্রাইসিসকেও পূর্বে ব্যবহার করতে দেখা গেছে। মানে অনেকে পকেট ভারী করে আপনি এটা বলতে চাচ্ছেন, অনেকে আমরা মনে করি যে সংকটগুলো যেন নতুন করে আবার এই স্বল্প মেয়াদী সলিউশনের দিকে না যায়। আমরা মনে করি যে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে এলএনজি কেন্দ্রিক সমাধান বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতাকে আরো বাড়াবে এবং জ্বালানি সংকটকে আরো সঙ্গীন করবে।
এখন আপনার তো নিজের গ্যাস আসলে যা আছে সেগুলো তো এক্সপ্লোরেশনের জন্য আপনি বাপেক্সকে শক্তিশালী করেননি, বাকি বাপেক্সকে কার্যকর একটি সংস্থায় পরিণত করেননি। হয়তো এখন শুরু করছেন, কিন্তু সেটি আসতেও তো সময় লাগবে। তাহলে এই আপৎকালীন সময়টা আসলে কিভাবে সংকট মোকাবেলা করা হবে? দেখুন, এই আপৎকালীন সংকট 2017 সালের এর থেকেই চলছে। এই আপৎকালীন সংকটের অজুহাত 2017 সালে যখন 3D সিসমিক সার্ভে করার জন্য, গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যখন বঙ্গোপসাগরে বলা হয়েছিল, সেটিকে থামিয়ে দেওয়া হলো অজানা কারণে, এবং সাথে সাথে দেখতে পেলাম সেটাকে বন্ধ রেখে বলা হলো যে এই সিসমিক সার্ভের প্রয়োজন নেই, এবং তখনই আমরা দেখতে পেলাম এলএনজি লবি বাংলাদেশে প্রথম এলএনজি আমদানি করা শুরু করলো। প্রথমে বলা হলো যে অল্প কিছু পরিমাণ এলএনজি আমদানি করলেই নাকি আমাদের হয়ে যাবে। দিনকে দিন আমরা দেখতে পাচ্ছি যে এলএনজি এখন 30 থেকে 40% সাপ্লাই দিচ্ছে, এবং তার জন্য প্রায় 60,000 কোটি টাকার মতো ব্যয় হচ্ছে, 14,000 কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে সেই জায়গায়। এবং যেখানে অভ্যন্তরীণ গ্যাস যদি উৎপাদন এক্সপ্লোরেশন বাড়ানো যেত, তাহলে কিন্তু সেটা 6,000 কোটি থেকে 9,000 কোটি টাকা দিয়ে বাকিটুকু আসলে সমাধান করা যেত। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে আগের সরকারের সময় বলা হয়েছিল 48টা কূপ খনন করা হবে, অন্তর্বর্তী সরকারের সময়ও দেখলাম সেই একই কথা বলা হচ্ছে। এই সরকারের সময়ও আমরা দেখেছি যে সেই দাবিগুলো পুনরাবৃত্তি হচ্ছে, তারা খনন করতে চান। কিন্তু মন্ত্রণালয়ের ভিতরেও এক ধরনের এলএনজি লবিস আছে বলে আমাদের আশঙ্কা, যারা এই উদ্যোগগুলোকে শ্রোত করে দিচ্ছে বিভিন্ন রকমের টেকনিক্যাল অজুহাত দিয়ে। যেমন একটা অজুহাত হচ্ছে যে কোন জায়গাগুলোতে গ্যাস কূপ খনন করা হবে তার একটা অ্যাসেসমেন্টের জন্য 3টা পার্টি, এটা অভ্যন্তরীণ পর্যায়ে নাই, এবং সেটা না করার কারণে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, এবং এভাবে আমাদের এলএনজির দিকে যাওয়া গ্যাস খননের প্রক্রিয়াগুলো দীর্ঘায়িত হচ্ছে। আমরা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের টাকা ইউজ করছি এলএনজি আমদানি করার জন্য। আমাদের ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে, সেটা একবার বলছে পাইপলাইন, একবার বলছে এলএনজি প্রক্রিয়াজাতকরণ করে আনা হবে, অজুহাত দিয়ে ভোলার গ্যাসকে ফেলে রাখা হয়েছে। অভ্যন্তরীণ অনশোরে বিভিন্ন জায়গায় পুরনো গ্যাস কূপ খনন করে ইতিমধ্যে বেশ কিছু ভালো রিজার্ভ পাওয়া গিয়েছে, কিন্তু এগুলোকে এখনো গ্রিডের সাথে যুক্ত করা হয় নাই। এগুলো কোনোটাই আসলে দীর্ঘমেয়াদী সময়ের কোনো প্রয়োজন নেই, এগুলো খুব অল্প সময়ে এই কাজগুলো করা সম্ভব। সুতরাং এই যে সময়ের প্রয়োজন, এটা স্বল্পমেয়াদী আশু দরকার, এই অজুহাত আমি মোটেই মানতে রাজি না। এটা এক ধরনের কৃত্রিমভাবে এই অজুহাতটি তৈরি করা হয়। সরকার যদি চান তাহলে এই যে গ্যাসটুকু পাওয়া যাচ্ছে নতুন করে, সেগুলোকে যাওয়া, নতুন করে গ্যাস কূপ খননের জন্য যাওয়া, এবং যেগুলো এর মধ্যে প্রক্রিয়ার মধ্যে সরকার এইভাবে বাজেটেও রেখেছেন, টাকা দিয়েছেন প্রচুর এই গ্যাস কূপ, সেগুলো যাতে কোনোভাবে যাতে এগুলোকে দীর্ঘায়িত না করা হয়। আমাদের নিজেদের গবেষণায় এবং থেকেও আমাদের অনুমান হয়েছে যে এক ধরনের জীবাশ্ম জ্বালানি এবং এলএনজি কে কিনে রাখা এবং ব্যবসা কন্টিনিউ করবার জন্য সরকারের ভিতরে এবং বাইরে বিভিন্ন মহলের এক ধরনের প্রচেষ্টা রয়েছে বিভিন্নভাবে। সেটাই আসলে আপনি মূল কারণ বলছেন, এবং যার কারণে আমাদের আসলে গ্যাস খাতটা আমদানি নির্ভরই রয়ে গেছে। আমরা মনে করি যে আমাদের একদিনের আমরা পুরো প্রক্রিয়াটিকে পরিবর্তন করে গ্যাস থেকে চলে যেতে পারবো না, কিন্তু আমরা ধাপে ধাপে আমাদের উদ্যোগগুলো থাকলে আমরা ধীরে ধীরে আমাদের এলএনজির উপর আমরা নির্ভরতা কমাতে পারবো, ডিজেলের উপরে আমরা নির্ভরতা কমাতে পারবো। এবং এই যে এখন যে সংকটটি রয়েছে, এখন যদি একটা এফএসআরইউ করা হয়, এখন যদি সেখানে গ্যাস এলএনজির জন্য আবার এলএনজি আমদানি করা হয়, এগুলো কোনোটাই আসলে আপনার আপাতত কোনো বড় কোনো সমাধান দেবে না, কয়েক মাসের একটা শক্তি দেবে। এর আগেও যখন গ্যাসের সংকট হয়েছিল, সরকার দ্রুততম সময়ে এলএনজি আমদানি করছে বাজার প্রাইসের চেয়ে অনেক বেশি প্রাইস দিয়ে, এমন কিছু কোম্পানিকে দিয়ে যাদের রেপুটেশনের সমস্যা রয়েছে, এবং বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছিল এই ধরনের সিঙ্গেল পার্টি বিডিং এ যাওয়ার কারণে। সুতরাং সেই সমস্যাগুলো রয়েছেই। সুতরাং আমরা মনে করি যে জ্বালানির ক্ষেত্রে যে সংকট, এটা যেন এখন আর স্বল্প মেয়াদের কোনো সমাধানের জন্য খুব বড় উদ্যোগ নিয়ে খুব বেশি সরকার উপকারে পাবেন না, বরঞ্চ এই মুহূর্তে যে কারিগরি ত্রুটির কথা বলা হচ্ছে, এটাকে দ্রুত ফিক্স করা দরকার, যাতে যে 10ই আগস্টের যে টার্গেট দেওয়া হয়েছে এই সময় যাতে এই সমস্ত জিনিস ঠিক হয়। এবং এই কোম্পানিগুলোর সাথে সরকারের চুক্তি থাকা দরকার, এগ্রিমেন্ট থাকা দরকার, যে কোনো ধরনের সংকট হলে যেটা যাতে খুব দ্রুত তারা এটা করার জন্য যাতে সেই ধরনের সাপোর্টিং টিম থাকে দেশে বা দেশের বাইরে, যারা 3 থেকে 5 ঘন্টার ভিতরে দেশে এসে এই কাজগুলো সংস্কারের কাজ করতে পারবে, এবং মোটেই এগুলো যাতে 1 থেকে 3 দিনের বেশি এগুলো যাতে সময় না লাগে, সেরকম ধরনের একটা কারিগরি প্রোটোকল এদের সঙ্গে ঠিক করা দরকার। এবং এই মুহূর্তে সরকারের একজন সিনিয়র অফিসারের থাকা দরকার এই এফএসআরইউ গুলোতে, আসলে এগুলো করা হচ্ছে কিনা, সময় ধরে তারা চেষ্টা করছে কিনা, এবং যেভাবে এগুলো প্রথমে 3 দিন বলে এখন এটা 2 সপ্তাহে চলে যাওয়াটা, এটা মোটেও আসলে কোনোভাবে একটা
কোম্পানির গ্রহণযোগ্য না। আর একটা কোম্পানির বয়স যেখানে 10 বছরেরও কম, সেই কোম্পানি ইতিমধ্যে কয়েকবার তার টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য কয়েকবার ভোগান্তি, এটা নিয়ে কোম্পানির যে কারিগরি যে প্রস্তুতি এবং কারিগরি যে এস্টাবলিশমেন্ট, সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন তোলা হয় যে এখানে যথেষ্ট মাত্রা বিনিয়োগ করা হয়েছিল কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে এই সংকটগুলোর জন্য সরকারের করণীয় বিষয়ে খুব ভালো সুস্পষ্ট কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেছেন এবং আমরা আশা করি সরকার এই পদক্ষেপগুলো হয়তো গ্রহণ করে আমাদের যে জ্বালানি খাত অনেকটা আমদানি নির্ভর সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে বলে আমরা আশা করি। আপনাকে ধন্যবাদ এবং টিবিএস এর যারা দর্শকবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাই।